আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কী নাম আপনার? আমার নাম মাসুদ রানা। মাসুদ রানা। বয়স কত ভাই? বয়স বর্তমান 33 বছর। কোথা থেকে আসছেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটি গ্রাম। শুরু করেন যেখান থেকে বলতে চান। আমার বিয়ে যখন করি তখন আমার বয়সটা 19 বছর ছিল। ওকে। প্রথমে এত অল্প বয়সে বিয়ে করার কারণটা কি? আসলে অল্প বয়স থেকেই জবের সাথে জড়িত, তো মানে লেখাপড়া করা হয় নাই। এর জন্য কর্মজীবনে ছিলাম। আর কর্মজীবনে ওই সময় আপনি? তখন আমি সোয়েটারে কাজ করতাম। গার্মেন্টসে কাজ করতেন? জি জি। তারপর তখন এই মেয়েটার সাথে আমার পরিচয়, একই বাসায় থাকতাম। তো মেয়েটা এমনি ফর্সা ছিল, মোটামুটি সুন্দরী ছিল, কিন্তু চলাফেরাটা আমার একটু অস্বাভাবিক লাগতো। চলাফেরাটা মানে নর্মাল সমাজের মতো না, একটু অন্যরকম। জি। তো এই জন্য তাকে আমি খুব একটা পছন্দ করতাম না। তো আমার সাথের কলিগ মানে তার সাথে অ্যাফেয়ারের জন্য আবেদন করে যে অ্যাফেয়ার করেন। আমি বললাম না, আমার পছন্দ হয় না। তো ও বললো সময় কাটাবেন, সমস্যা কি? টাইম পাস। হ্যাঁ, টাইম পাসের জন্য তো তার সাথে রিলেশন অফার করলাম। তো সেও আগের থেকে একটু রাজি ভাব ছিল, তো অফার করলাম। আমি জানতাম আমার আগে তার রিলেশন আরেকটা ছেলের সাথে ছিল। তো তার ওই ছেলের সাথে ব্রেকআপ হওয়ার পরপরই মানে আমার সাথে সম্পর্ক, আমি এটা জানি। তো মোটামুটি 1 বছরের মতো তার সাথে রিলেশন ছিল। রিলেশনের পরে তার বিয়ের অফার করি। সে বিয়ের প্রপোজাল সে না করে, কারণ তার বড় বোন অবিবাহিত ছিল। আচ্ছা আচ্ছা। এই জন্য তার বাড়ি থেকেও এটা চায় না, আর সেও চায় না। সে চাইতেছে মানে টাইম পাস হতে থাক, পরবর্তীতে যদি ভালো লাগে আর বড় বোনের বিয়ে যদি হয়ে যায় তারপরে বিয়ে করবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল। তো আমি আবার বিয়ের জন্য খুব একটা তাড়াহুড়া দিছিলাম, কারণ আমার বিয়ের ইচ্ছে ছিল তখন। তো বিয়ের জন্য না করে আমাকে, তারপরে মানে আমি বিয়ের জন্য তাকে বলতেই থাকি। তো এক পর্যায়ে তাকে আমার বাসায় মানে মিথ্যে কথা বলে ডাইকে আনছিলাম। ডাইকে আনার পরে তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করি, কিন্তু সে এটাতে না করে, এবং কি শারীরিক সম্পর্ক হয় না। আচ্ছা। মানে সে তার পক্ষ থেকে সে রাজি ছিল না। তো শেষ পর্যন্ত সে আমাকে মৃত্যুর হুমকি দেয় আর কি, যে যদি আমি এরকম করি সে গাড়ির নিচে মাথা দিবে। তো তাকে তখন ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে সে চলে যায় এলাকায়, যে এলাকায় ভাড়া থাকতো ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়। তো 2-3 দিন পরে আমাকে সে পরে ফোন দেয় একটা ফ্যাক্স নাম্বার থেকে। তো ঠিকানা ছিলাম, ঠিকানা দিল না। পরে আমি গেলাম, ওই ঠিকানায় গেলাম কিভাবে, মানে ওই যে ফ্যাক্স থেকে ফোন দিয়েছিল তাকে পরে ফোন দিয়েছি আমি। তো সে ঠিকানা দিল, তার ঠিকানা অনুযায়ী সেখানে যাওয়ার পরে তো আমি শুধু এটুকু জানি যে ওই ফ্যাক্স থেকে ও ফোন দিছিল, কিন্তু ওর বাসা চিনতাম না। তো ওইখানে সারা বিকেল থাকার পরে সন্ধ্যার সময় আবার ফোন দেয় আর এক ফোন থেকে। তখন তাকে বলি, সে বলে কোথায় আছো তুমি? আমি বললাম আমি আসছি তোমার এখানে। ও বিশ্বাস করে না। তারপরে আমি বললাম ঠিক আছে, তুমি যে দোকান থেকে ফোন দিয়েছিলে ওই দোকানের সামনে আসো। প্রথম স্ত্রীর গল্প। যে তো সেখান থেকে দোকানে আসলো, পরে নিয়ে আসলাম ওকে। নিয়ে আসার পরে তারপরে ও বিয়ের জন্য কিছুটা সম্মতি দিল। তো ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি কেউ জানে না, আমরা দুইজনে গোপনে বিয়ে করলাম। কোর্ট ম্যারেজের মাধ্যমে। 19 বছর? হ্যাঁ, তখন 19 বছর বয়স। বিয়ের পরে মোটামুটি সংসার 1 বছর করলাম। 1 বছর পরে একটা ছেলে আসলো। এক ছেলে হলো। ছেলে হওয়ার পরে প্রথমেই তার বাড়িতে গেলাম 7 দিন পরে আমার আম্মাকে নিয়ে। তো ভালোই চলছিল, সব কিছু ঠিকঠাক। তো কি সাধারণ একটা কথা নিয়ে, কথাগুলো আমার মনে নাই, স্যাম্পল কথা নিয়ে সে বললো আমি যাব না। তো আমি রাগ হয়ে গেলাম যে কি একটা সাধারণ কথা নিয়ে যাব না, এ ধরনের কথা, এটা কি সাধারণ ছেলে খেলা? তো সে এক কথা যে সে আসবে না। আমিও পরে রাগ করে আমার আম্মাকে নিয়ে চলে আসলাম বাসায়। তো আসার পরে আর ভালো লাগতেছে না। তখন রাগ ঠিকই করছি, কিন্তু পরে আর ভালো লাগতেছে না। তো তাকে বুঝাইলাম সে আসবে না। তো সপ্তাহখানেক পরে সে রাজি হলো আসার জন্য। পরে তাকে নিয়ে আসলাম 1 মাস পরে, বাচ্চা হওয়ার 1 মাস পরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সম্পর্ক মোটামুটি আবার ঠিক হয়ে গেছে, চলতেছে।
তো বাচ্চা হওয়ার পরে ও তো চাকরি করতো, মানে বাচ্চা যে সময় পেটে ছিল তখনও চাকরি করতো। বাচ্চা হওয়ার ছুটিতে বাড়িতে গেছিলো, বাড়ি থেকে আসার পরে আম্মাকে নিয়ে আসলাম। আম্মা আসলো ওই বাচ্চা রাখার জন্য। তো ও চাইতো কি যে আম্মা রান্না জানি করে, মানে আম্মা আসছে, আম্মা রান্না বাড়া করবো আর বাচ্চা রাখবো। তো আম্মা আর কি এটা করতে ছিল যে আমি বেড়াইতে আসছি, আমি কেন রান্না করব। সে এটা নিয়ে মোটামুটি 15 দিন যাবৎ একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। আমারও খুব একটা মানে রাগ হয়ে রয়েছি, আমি অনেক রাগ হয়ে রয়েছি, কিছু বলতেছি না কিন্তু রাগ হয়ে রয়েছি। পরে বেতন পাওয়ার পরে বেতনের দিনেও আমার টাকাটা হাতে দেয় না, টাকাটা রেখে দেয় একটা ঝুড়ির উপরে। আমি রাত্রে 1টার দিকে ওরে জিজ্ঞেস করি যে বেতন পাও নাই? ও বলো পাইছি। আমি বললাম যে টাকা তো দিলা না, টাকা কই রাখছো? তো আমাকে তুই তোয়ারি করে বলতেছে ওইখানে রাখছি, নিয়ে নে। তো কথাটা শুনে আমার প্রচুর রাগ হয়। এমনিতেই তো 15 দিন রাগ ছিল। তো ওই দিনকে ওকে বাইরে নিয়ে অনেক মানে কয়েকটা থাপড় দিয়েছিলাম, 4-5টা থাপড় দিয়েছিলাম। তো সেদিন ও রাগ করে চলে যাবো, তো বুঝাই শুনে রাখলাম। এরকম করে মোটামুটি তারপরেও থাকলো। তো এরকম 5বার ঘটনা, এরকম একই ঘটনা, সেম কাহিনী নিয়ে বাপের বাড়ি চলে যায়, আসে না। বাপের বাড়ি যায়, আসে না। এরপরে ওই একদিনই মারছি, এরপরে আর মারিনি কখনো। তো বাপের বাড়ি এই সাধারণ একটা কথা নিয়ে বাপের বাড়ি চলে যায়, আসবে না। তো এরকম করে 5বার হয় ওর সাথে এরকম। তো লাস্টে শেষবারে ছোট ছেলেটা হয়েছে। ও এর আগে আরেকবার একই ঘটনা করছিল, মানে ওদের বাড়িতে তখন ঈদের ছুটিতে বেড়াইতে গেছি, ও তখন চাকরি নিছে। ঈদের ছুটিতে বেড়াইতে গেছি, তখন খোঁজ গল্প করতেছি দুজন পুকুর পাড়ে। হঠাৎ করে মানে ওর অতীতের একটা গল্প বলতেছে যে বিয়ের আগে যে বান্ধবীর সাথে চলতো, পরে হঠাৎ করে সে বান্ধবীর বিয়ে হয়ে গেল। তো ওই বান্ধবী বিয়ের পরে মানে তারা যে আলাদা রুমে থাকতে হবে, বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বান্ধবীর আলাদা রুম নিতে হবে না, তো আলাদা রুম না নিয়ে একই রুমে থাকতো। তো এই বিষয়টা নিয়ে আমি তাকে একটু কড়া কথা বলছি যে এটা কোনো কথা নাকি। তো আর একটা কথা হচ্ছে গিয়া যে মেয়েদের কিন্তু প্রথম বিবাহ হলে আমরা যেটা জানি যে একটা সতীচ্ছেদ থাকে, যেটা আমি পাই নাই। তো আমি এই জন্য কথাটা বলছি যে তুমি এরকম বেহায়াপনা করে চলছো, এই কারণে তো আমি যেটা থাকার কথা ওটা পাইনি। তো সেই কথার পর রাগ করছে। ওই একই কাহিনী, ওই কাহিনী বারবার হইতেছে। এই জন্য আমি আমার ভিতর থেকে একটা ইয়ে হয়ে গেছিলো। তো লাস্টে যেবার ও চলে যায়, সেইবার কাহিনী হয়েছিল আমার ছেলে আমার গেঞ্জিতে পায়খানা করছিল। আপনি ওনার সঙ্গে সংসার করেছেন কতদিন? সংসার করছি 5 বছর। এরপর কি ডিভোর্স হয়ে গেছে আপনাদের? না, ডিভোর্স হয়েছিল না। এর সাথে মোটামুটি 10 বছর এমনি 10 মাসের মতো আলাদা ছিলাম। 5 বছর সংসার করার পর 10 মাস আলাদা ছিলেন? 10 মাস আলাদা ছিলাম। তারপরে ডিভোর্স হয়? তারপরে ডিভোর্স হয় না, তারপরে আমি আরেকটা বিয়ে করি। ও যখন আসে না তখন আমি আরেকটা বিয়ে করি। প্রথম ওয়াইফকে না জানিয়ে? জি জি, না জানি। যাকে বিয়ে করেছিলেন তাকে কি জানিয়েছিলেন না, আপনার আগে? তাকেও জানাইনি। না। কিভাবে হলো বিয়েটা আপনার? বিয়েটা গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম প্রথম দিন, ওই দিন চাকরি নিলাম প্রথম। তো ওই মেয়েটার সামনে আরেকটা অপারেটর ছিল। ওই অপারেটরকে বলতেছি যে ভাই আমার এরকম সমস্যা, আমি নতুন আসছি, আমি তো এর আগে চাকরি করিনি কখনো, তো আপনি একটু স্যাক্রিফাইস করে একটু শিখান। তো এই কথাগুলো ওই মেয়েটা শুনছে, শোনার পরে আমাকে বলতেছে আপনার যদি চাকরি এখানে না হয় আপনার নাম্বারটা দিয়ে যান, আমি অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবনি। তো আমার নাম্বারটাকে দিলাম, দেওয়ার পর সে আমার সাথে ওই ফোনে কথা বলতো, ফোনে টাকা পয়সা পাঠাইতো, আবার বিভিন্ন সময় টাকা পয়সা দিত। তখন রিলেশন নাই কিন্তু এমনি টাকা পয়সা দিত আর কি। তো এক সময় মানে কিভাবে মানে হয়ে গেল, মানে দুজনের রিলেশন। এমনি কারো পক্ষ থেকে কোনো কথা না যে আমার ভালো লাগে, তোমাকে ভালো লাগে, এ ধরনের কোনো কথা না। তো ওর সাথে আমি আবার ওই প্রথমে দিয়ে আমার বলছিল যে আপনি কি বিয়ে করছেন, প্রথম দিন আমি কথাটা না করছিলাম যে না আমি বিয়ে করিনি। তো সে ওই কথার পর সে নাম্বার চাওয়ার পর ওই যে নাম্বার নিয়ে কথাবার্তা হইতে 1.5 মাসের মতো, 1.5 মাসের সময় আমাকে বলে চলো আমরা তাহলে অন্য জায়গায় যে বিয়ে করি। তো আমারও তখন বউ ছিল না, আমি চিন্তা করলাম ঠিক আছে চলো। তো ওই এলাকার সাইডে আমরা অন্য এলাকায় যাওয়ার পরে বিয়ে করি। তো বিয়ের দিন রাত্রে ও আমাকে বলতেছে যে আমার আর একটা বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, তোমার জানাইনি কথা। বিয়ের দিন রাতে বলছে? জি, বিয়ের দিন রাত্রে। তো জানার পরে আমিও মানে নিছি যে আমি বিয়ে করছিলাম, ও বিয়ে হয়েছিল, যে
স্বাভাবিক। আপনি আপনারটা জানান নাই? না, আমারটা তো তখনও জানাইনি, আমারটা জানছে 2 দিন পরে। 2 দিন পরে মানে ওই আমার আগের ওয়াইফ আসছিল, আসার পরে আমাকে ফোন দিছে আরেকজন যে তোর বউ আসছে। তো গেলাম, যাওয়ার পরে তার সাথে দেখা সাক্ষাৎ করলাম, অনেক কান্নাকাটি করলো। তারপরে আইসা পড়ছি। এরপরে আমার যেখানে রুম নিয়েছিলাম ওইখানে আরেকটা লোক জানতো, ও বলছে, ও বলার পরে আমারে বলতেছে এই কথা। আর আমার ঘরের যে জিনিসপত্র ছিল ওই জিনিসপত্রগুলো যে বাসায় নিয়েছিলাম, ওই জিনিসপত্রের ভিতরে কিছু মেয়ে মানুষের জিনিস ছিল, যেটা দেখেও বুঝতে পারছে যে মনে হয় আগে বিবাহিত ছিল। পরে আমার জিজ্ঞেস করার পর আমি বললাম হ্যাঁ আমার 2টা ছেলে আছে, তোমাকে জানাইনি। তো এই কথার পর সে একটা মানে কেমন অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে মুখ দিয়ে লালার সাথে রক্ত এগুলো আসতো। তো আমি সেদিন ভয় পেয়েছিলাম প্রথম দিন। তারপরে দেখি না, নিয়মিতই একটু সাধারণ এরকম হইলেই অজ্ঞান হয়ে পড়ে যায়, মুখ দিয়ে সেকেন্ড ওয়াইফের? হ্যাঁ, সেকেন্ড ওয়াইফের। তো আমি এক সময় বুঝতে পারলাম না এটা অরিজিনাল না, আসলে এটা ফেক, এটা ইচ্ছা করে করে। জি, ইচ্ছা করে করে। তো আমি পরে একদিন সরাসরি বললাম যে এগুলো তো তোমার অরিজিনাল না, এটা তুমি ইচ্ছা করে করো, কারণ এই কথার পর মুখ দিয়ে রক্ত আসার তো কোনো কথা না। তো পরে ও বুঝতে পারে যে আমি ধরে ফেলেছি। তখন আর পরবর্তীতে ওইটা আর পাইনি কখনো, ওইগুলো আর কখনো পাইনি। কিন্তু মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। যেরকম একদিন শবে বরাতের রাত্রে নামাজ পড়তে গেছি আমি, নামাজ পড়ে আসার পরে দরজা নক করতেছি, খুলতেছে না। তো আমি চিন্তা করলাম যে ও হয়তো নামাজ পড়তেছে, ওরে বলে গেছি নামাজ পড়তে, ও হয়তো নামাজ পড়তেছে, তো দরজা খুলতে একটু দেরি হবে। তো খুলতেছে না, 20 মিনিট এভাবে অপেক্ষা রয়েছি। 20 মিনিট পরে আমার মনে হলো না, ও মনে হয় ঘুমাইছে। তো দরজাটা ধাক্কা দিছি নিচ দিয়া, উপর দিয়ে সিট কেড়েছিল, নিচ দিয়ে ফাঁকা হইতো। ফাঁকা হওয়ার পরে দেখি না ঘরে ঘুমাইতেছে। পরে জোরে লাথি দিছি দরজা লাথি দেওয়ার পরে ও এসে খুলছে। খোলার পরে ওরা জিজ্ঞেস করলাম যে এত দেরি হলো দরজা খুলতে। ও বলতেছে যে সালাম ফিরাবো না, সালাম না ফিরে গিয়ে এসে দরজা খুলবো। তো আমি তো তখন স্বচক্ষে দেখছি যে ও ঘুমাইতেছে। আমি বললাম যে মিথ্যা কথা বলো কেন? তুমি যদি বলতে আমার ঘুম ধরছিল, ঘুমাইছে, এটা কি বেশি কিছু হয়ে যেত? তুমি সত্য কথা রাইখা তুমি সবসময় মিথ্যা কথা বলো, কারণ কি? তো সে স্বীকার করলো না। পরবর্তীতে 1 মাস পরে সেটা স্বীকার করছে। আপনি ওনাকে তখন ততদিনে জানিয়েছেন যে আপনার প্রথম স্ত্রী আছে? হ্যাঁ, 2 দিন পরেই জানছে। এটা তো ওনার সমস্যা নাই ওনার? না না, সমস্যা নাই, দুজনেরই এরকম ইয়ে ছিল। আর প্রথম স্ত্রীর সাথে তখন থেকে আমার সম্পর্ক মানে আলাদা। এরপরে কি আপনি বিয়ে শাদী আর করেছেন নাকি? না, এরপরে বিয়ে শাদী আর করি নাই। আপনার ওয়াইফ ওনার সঙ্গে আছে, দ্বিতীয় স্ত্রী? না না, আমার সাথে নাই। কোথায় গেছে? ও তখন ওইখান থেকে চলে আসলো, ওইখানে ওই রকম করতো। তারপরে ওইখান থেকে একবার আরেকটা বিষয় নিয়ে সে মানে ঝামেলা পাকাইছিল, এটা নিয়ে বকাবকি করার পরে চলে অন্য এলাকায় আসে। তখন আমি প্রথমে রাগ হয়েছিলাম, তারপরে আমিও আসি মোটামুটি 15 দিন পরে। আসার পরে এখানে আবার 3-4 বছর হলো ভালোই আছি। এমনি ওর চাল চলন দেখে কোনো কিছু সন্দেহজনক না, কিন্তু প্রতি মাসে 2বার 1বার আমার কাছে বলতো যে আমার স্বাস্থ্য বোনের বাসায় যাবো, তুমি কি বলো? আমি যাইতে দিতাম, নিষেধ করতাম না। আর স্বাস্থ্য বোনের বাসায় যায় নিয়ে আসতো, কাপড় চোপড় নিয়ে আসতো, গোশ রান্না করে নিয়ে আসতো, ফল ফ্রুটস নিয়ে আসতো। তো আমি মনে করতাম চাচা বড় লোক, আমার কাছে বলতো চাচা বড় লোক, অনেক ভালো চাকরি করে। তো এই জন্য আমি নিষেধ করতাম না কখনো, আর আমি বিশ্বাস করতাম প্রচুর। তো চলতে আছে এরকম। সেদিন আমি গেছিলাম ময়মনসিংহ, ওকে রেখে। ও বললো ঠিক আছে, তুমি ময়মনসিংহ যাও, আমি আমার চাচার বাসায় যাবো না। তো আমি ময়মনসিংহ গেছি, ও চাচার বাসাতে ঘুরে আসছে। আমি জানি না কোথায় গেছিলো, কী করছিল। তো লাস্ট অক্টোবর মাসে আমার কাছে বলে ওর চাচাতো ভাইয়ের বিয়ে, আগস্টের 25 তারিখে আমার ছেলে, মানে আগের পক্ষের ছেলেটাকে নিয়ে আসি 7 বছর পরে। নিয়ে আসার পরে ছেলেটা নিয়ে আসার পর থেকে ও কেমন জানি করতো, মানে একটা সংসারে একটা ঝামেলা সৃষ্টি করে রাখতো সবসময়। তো যাই হোক, আমি একদিন রাগ হয়ে যাই। আমি বলছি দেখো, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, কিন্তু এরকম করো না সংসারের ভিতরে। তো ও আমাকে অক্টোবর মাসে আমার বলতেছে আমি 7 তারিখ থেকে অ্যাবসেন্ট করব, আমি আমার স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, ওর বিয়ে খাওয়া শেষে আমরা কক্সবাজার যাবো বেড়াইতে। আমি বললাম ঠিক আছে, সংসারে তো অশান্তি আছে, যদি বেড়াইতে আসলে মন ভালো হয় তো যাক। আমি তারে অনুমতি দিলাম। তো 6 তারিখ বেতন দিল ওই মাসে, 7 তারিখও ডিউটি করলো। 8 তারিখ সকালে আমার বলতেছে আমি আজকে যাবো। আমি ঠিক আছে যাইও, তো আমি দুপুরে আসি, দুপুরে যাইও তুমি, দুপুরে আমি তোমাকে রিক্সায় তুলে দেবো।
ও করলো কি সকালে চলে গেছে, আমি ও অফিসে বের হয়েছি, ও একটু পরে কাপড় চোপড় গোছগাছ করে সকালেই বের হয়েছে, বের হয়ে চলে গেছে। তো আমি ছেলেকে ফোন দিছি 9:12-তে। তো বললাম তোমার আম্মু কী করতেছে? তো ছেলে বলে আম্মু তো চলে গেছে। আমি বললাম কি বলো, আমি না দুপুরে যাইতে বললাম। পরে আমি ওরা ফোন দিলাম, ও কইতেছে আপনার কাছ থেকে আমি সারা জীবনের মতো চলে আসছি। তো আমি বললাম কাজটা ঠিক করলো না, আমার বইলে যেতেও পারতা। তো আমি বাসায় গেলাম, যাওয়ার পরে 10 দিনের মতো আর যোগাযোগ করিনি। 10 দিন পরে দেখি আসেই না, পরে যোগাযোগ করলাম, ফোন দিলাম আসতে, আমার একবারে উচ্চতম খারাপ ভাষায় বকাবকি করলো, যা মানুষের সামনে বলা যায় না। তো বকাবকির পর যাই হোক আমি আর কিছু মনে করি না। ও যাওয়ার সময় ও 2 ভরি গহনা ছিল, আর আমার ঘরে 6,000 টাকা ছিল, ও 1,000 টাকা নিয়ে গেছে। আর ওর সমস্ত কাপড় ছিল সব নিয়ে গেছে, মোটামুটি কাপড় যা ছিল একজন মানুষের বোঝা আর কি, একটা মানুষ বোঝাই করে নিতে হবে, ওইগুলো নিয়ে গেছে। তারপরে 1 মাস চলে গেছে। 1 মাস পরে এই 7 বছর আমার সাথে সংসার করাকালীন ও প্রথমে আমার কাছে পরিচয় দিয়েছিল ওর মা মারা গেছে ওর জন্মের সময়, আর ওর ভাই আর বাপ বিয়ের 1.5 বছর পরে, মানে 17 সালে ওর ভাই আর বাপ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো এগুলো আমি শুনছি, আমি যাইনি ওর বাড়িতে, কখনো নেয় নেই আমারে। এই বিয়েটাই শেষ, এখন ঝুলন্ত অবস্থায় হ্যাঁ, আছে। ঝুলন্ত অবস্থা। সেকেন্ড জনকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ওকে, তো গল্পটা আপনি কেন বলতে চাইলেন রেডিওতে? আসলে গল্পটা বলার উদ্দেশ্য এই যে এই মেয়ের আমি মূল কাহিনী মানে এটুকু বললাম, আরও বলার বাকি আছে। তো আর আমার কিছু ভুল ছিল, যেরকম এই মেয়েটাকে বিয়ে করাটা আসলে আমার পক্ষে ভুল এই কারণেই আমি কোনো কিছুই জাস্টিফাই ছাড়া বিয়ে করছিলাম। ট্রু। কোনো কিছু জাস্টিফাই করিনি। আর প্রথম মেয়েটাকেও শুধু আপনি না, সেও ভুল করেছে। হ্যাঁ, তো আর ওর বাবা মা কেউ মারা যায় নাই, আমাকে মানে সব মিথ্যা কথা বলতো, বাপ মা মারা গেছে এগুলো। পরে আমি নভেম্বর মাসে ওর বাড়িতে ফোন দেওয়ার পরে জানতে পারি। আর এছাড়াও 7 বছরে মানে একাধিক পরপুরুষের সাথে পরক্রিয়া করতো। ওহো, এটা পরে ধরা পড়েছে। এটা অক্টোবর মাসে চলে যাওয়ার পরে 2 মাস থেকে আসছে গাজীপুরে, ওইখানে এক ছেলের কাছে ছেলে যাওয়া আসা করতো। আপনি এখন এই গল্পটা কেন বললেন রেডিওতে? আমাকে জাস্ট সংক্ষিপ্ত করে বলেন তো, এরকম একটা গল্প, আপনার পরিবার জীবনের, ব্যক্তি জীবনের গল্প। এটা এই কারণেই বলতে আসছি যে যেন আমার মতো ভুল কেউ না করে, অন্ধবিশ্বাস যাতে না করে। অন্ধবিশ্বাস যাতে না করে। আর এই ধরনের নারী যারা কিছু চিহ্ন বোঝা যায়, আর এই চিহ্নগুলো আমি প্রকাশ করতে চাইছি। না, আপনি চিহ্নগুলো বলবেন না, কারণ এই চিহ্নগুলো বললে এগুলো মিস ইন্টারপ্রেট হতে পারে। আপনি যেভাবে বলছেন সেটা বৈজ্ঞানিক সত্য নাও হতে পারে। এই চিহ্নগুলোর সাথে যদি অনেকে তার নিজের ভালো সম্পর্ক আছে এরকম গার্লফ্রেন্ডের বা স্ত্রীর চিহ্নগুলো মিলান, তাহলে তার দেখা যেতে পারে যে মিলে গেলে অহৈতুক একটা ভালো সম্পর্কের মধ্যে খারাপ সন্দেহ ঢুকে যাবে। সুতরাং এগুলো বলা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গাতেই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক, যে বৈবাহিক সম্পর্ক একটা সারা জীবনের সম্পর্ক, এটা জেনে শুনে বুঝে করা উচিত। শুধুমাত্র মোহমায়ার বশে অবশ্যই বিয়ের মতো সম্পর্কে যাওয়া উচিত না। শুরু করেন যেখান থেকে বলতে চান। আমার বিয়ে যখন করি তখন আমার বয়সটা 19 বছর ছিল। ওকে, প্রথমে এত অল্প বয়সে বিয়ে করার কারণটা কি? আসলে অল্প বয়স থেকেই জবের সাথে জড়িত, তো মানে লেখাপড়া করা হয় নাই। এর জন্য কর্মজীবনে ছিলাম। আর কর্মজীবনে ওই সময় আপনি? তখন আমি সোয়েটারে কাজ করতাম, গার্মেন্টসে কাজ করতেন। জি জি। তারপর তখন এই মেয়েটার সাথে আমার পরিচয়, একই বাসায় থাকতাম। তো মেয়েটা এমনি ফর্সা ছিল, মোটামুটি সুন্দরী ছিল, কিন্তু চলাফেরাটা আমার একটু অস্বাভাবিক লাগতো। চলাফেরাটা মানে নর্মাল সমাজের মতো না, একটু অন্যরকম। জি। তো এই জন্য তাকে আমি খুব একটা পছন্দ করতাম না। তো আমার সাথের কলিগ মানে তার সাথে অ্যাফেয়ারের জন্য আবেদন করে যে অ্যাফেয়ার করেন। আমি বললাম না, আমার পছন্দ হয় না। তো ও বললো সময় কাটাবেন, সমস্যা কি? টাইম পাস। হ্যাঁ, টাইম পাসের জন্য তো তার সাথে রিলেশন অফার করলাম। তো সেও আগের থেকে একটু রাজি ভাব ছিল, তো অফার করলাম। আমি জানতাম আমার আগে তার রিলেশন আরেকটা ছেলের সাথে ছিল। তো তার ওই ছেলের সাথে ব্রেকআপ হওয়ার পরই মানে আমার সাথে সম্পর্ক, আমি এটা জানি। তো মোটামুটি 1 বছরের মতো তার সাথে রিলেশন ছিল। রিলেশনের পরে তার বিয়ের অফার করি, সে বিয়ের প্রপোজাল সে না করে, কারণ তার বড় বোন অবিবাহিত ছিল। আচ্ছা আচ্ছা। এই জন্য তার বাড়ি থেকেও এটা চায় না, আর সেও চায় না। সে চাইতেছে মানে টাইম পাস হতে থাক, পরবর্তীতে যদি ভালো লাগে আর বড় বোনের বিয়ে যদি হয়ে যায় তারপরে বিয়ে করবে, এরকম একটা তাদের প্ল্যান ছিল। তো আমি আবার বিয়ের জন্য খুব একটা তাড়াহুড়া দিছিলাম, কারণ আমার বিয়ের ইচ্ছে ছিল তখন।
হুম। তো ও বিয়ের জন্য না করে আমাকে। তারপরে মানে আমি বিয়ের জন্য তাকে বলতেই থাকি। তো এক পর্যায়ে তাকে আমার বাসায় মানে মিথ্যে কথা বলে ডাইকে আনছিলাম। হুম। ডাইকে আনার পরে তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করি, কিন্তু সে এটাতে না করে এবং কি শারীরিক সম্পর্ক হয় না। আচ্ছা। মানে সে তার পক্ষ থেকে সে রাজি ছিল না। হুম। তো শেষ পর্যন্ত সে আমাকে মৃত্যুর হুমকি দেয় আর কি, যে যদি আমি এরকম করি সে গাড়ির নিচে মাথা দিবে। হুম। তো তাকে তখন ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে সে চলে যায় এলাকা, এই যে এলাকায় ভাড়া থাকতো ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়। হুম। তো দুই তিন দিন পরে আমাকে সে পরে ফোন দেয় একটা ফ্যাক্স নাম্বার থেকে। হুম। তো ঠিকানা ছিলাম, ঠিকানা দিল না। পরে আমি গেলাম, ওই ঠিকানায় গেলাম কিভাবে, মানে ওই যে ফ্যাক্স থেকে ফোন দিছিল ওই তাকে পরে ফোন দিছি আমি। তো সে ঠিকানা দিল, তার ঠিকানা অনুযায়ী সেখানে যাওয়ার পরে তো আমি শুধু এটুকু জানি যে ওই ফ্যাক্স থেকে ও ফোন দিছিল, কিন্তু ওর বাসা চিনতাম না। হুম। তো ওইখানে সারা বিকেল থাকার পরে সন্ধ্যার সময় আবার ফোন দেয় আর এক ফোন থেকে। তখন তাকে বলি, সে বলে কোথায় আছো তুমি? আমি বললাম আমি আসছি তোমার এখানে। হুম। ও বিশ্বাস করে না। তারপরে আমি বললাম ঠিক আছে, তুমি যে দোকান থেকে ফোন দিয়েছিলে ওই দোকানের সামনে আসো। আপনার প্রথম স্ত্রীর গল্প যে এটা? তো সেখান থেকে দোকানে আসলো, পরে নিয়ে আসলাম ওকে। নিয়ে আসার পরে তারপরে ও বিয়ের জন্য কিছুটা সম্মতি দিল। তো ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি কেউ জানে না, আমরা দুইজনে গোপনে বিয়ে করলাম ওকে। কোর্ট আপনার ম্যারেজের বয়স তখন মাধ্যমে। 19 বছর। হ্যাঁ, তখন 19 বছর বয়স। হুম। বিয়ের পরে মোটামুটি সংসার 1 বছর করলাম। 1 বছর পরে একটা ছেলে আসলো। আচ্ছা। এক ছেলে হলো। ছেলে হওয়ার পরে প্রথমেই তার বাড়িতে গেলাম 7 দিন পরে আমার আম্মাকে নিয়ে। তো ভালোই চলছিল, সব কিছু ঠিকঠাক। তো কি সাধারণ একটা কথা নিয়ে, কথাগুলো আমার মনে নাই, স্যাম্পল কথা নিয়ে সে বললো আমি যাব না। তো আমি রাগ হয়ে গেলাম যে কি একটা সাধারণ কথা নিয়ে যাব না, এ ধরনের কথা, এটা কি সাধারণ ছেলে খেলা? তো সে এক কথা যে সে আসবে না। আমি ওর পরে রাগ করে আমার আম্মাকে নিয়ে চলে আসলাম বাসায়। তো আসার পরে আর ভালো লাগতেছে না। তখন রাগ ঠিকই করছি, কিন্তু পরে আর ভালো লাগতেছে না। তো তাকে বুঝাইলাম সে আসবে না। তো সপ্তাহখানেক পরে সে রাজি হলো আসার জন্য। পরে তাকে নিয়ে আসলাম 1 মাস পরে, বাচ্চা হওয়ার 1 মাস পরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সম্পর্ক মোটামুটি আবার ঠিক হয়ে গেছে, চলতেছে। তো বাচ্চা হওয়ার পরে ওর তো চাকরি করতো, মানে বাচ্চা যে সময় পেটে ছিল তখনও চাকরি করতো। বাচ্চা হওয়ার ছুটিতে বাড়িতে গেছিলো। বাড়ির থেকে আসার পরে আম্মাকে নিয়ে আসলাম। আম্মা আসলো ওই বাচ্চা রাখার জন্য। তো ও চাইতো কি যে আম্মা রান্না জানি করে, মানে আম্মা আসছে, আম্মা রান্না বাড়া করবো আর বাচ্চা রাখবো। তো আম্মা আর কি এটা করতে ছিল যে আমি বেড়াইতে আসছি, আমি কেন রান্না করব। সে এটা নিয়ে মোটামুটি 15 দিন যাবৎ একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। আমারও খুব একটা মানে রাগ হয়ে রয়েছি, আমি অনেক রাগ হয়ে রয়েছি, কিছু বলতেছি না কিন্তু রাগ হয়ে রয়েছি। পরে বেতন পাওয়ার পরে বেতনের দিনেও আমার টাকাটা হাতে দেয় না, টাকাটা রেখে দেয় একটা ঝুড়ির উপরে। আমি রাত্রে 1টার দিকে ওরে জিজ্ঞেস করি যে বেতন পাও নাই? ও বলে পাইছি। আমি বললাম যে টাকা তো দিলা না, টাকা কই রাখছো? তো আমাকে তুই তোয়ারি করে বলতেছে ওইখানে রাখছি, নিয়ে নে। তো কথাটা শুনে আমার প্রচুর রাগ হয়। এমনিতেই তো 15 দিন রাগ ছিল। তো ওই দিনকে ওকে বাইরে নিয়ে অনেক মানে কয়েকটা থাপড় দিয়েছিলাম, 4-5টা থাপড় দিয়েছিলাম। তো সেদিন ও রাগ করে চলে যাব, তো বুঝাই শুনে রাখলাম। এরকম করে মোটামুটি তারপরেও থাকলো। তো এরকম 5 বার ঘটনা, এরকম একই ঘটনা, সেম কাহিনী নিয়ে বাপের বাড়ি চলে যায়, আসে না। বাপের বাড়ি যায়, আসে না। এরপরে ওই একদিনই মারছি, এরপরে আর মারিনি কখনো। তো বাপের বাড়ি এই সাধারণ একটা কথা নিয়ে বাপের বাড়ি চলে যায়, আসবে না। তো এরকম করে 5 বার হয় ওর সাথে এরকম। তো লাস্টে শেষবারে ছোট ছেলেটা হয়েছে। ও এর আগে আরেকবারে একই ঘটনা ঘটছিল, মানে ওদের বাড়িতে তো তখন ঈদের ছুটিতে বেড়াইতে গেছি, ও তখন চাকরি নিছে। ঈদের ছুটিতে বেড়াইতে গেছি, তখন খোঁজ গল্প করতেছি দুজন পুকুর পাড়ে। হঠাৎ করে মানে ওর অতীতের একটা গল্প বলতেছে যে বিয়ের আগে যে বান্ধবীর সাথে চলতো, পরে হঠাৎ করে সে বান্ধবীর বিয়ে হয়ে গেল। তো ওই বান্ধবী বিয়ের পরে মানে তারা যে আলাদা রুমে থাকতে হবে, বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বান্ধবীর আলাদা রুম নিতে হবে না, তো আলাদা রুম না নিয়ে একই রুমে থাকতো। তো এই বিষয়টা নিয়ে আমি তাকে একটু
করা কথা বলছি যে এটা কোনো কথা নাকি। তো আর একটা কথা হচ্ছে গিয়া যে মেয়েদের কিন্তু প্রথম বিবাহ হলে আমরা যেটা জানি যে একটা সতীচ্ছেদ থাকে, যেটা আমি পাই নাই। তো আমি এই জন্য কথাটা বলছি যে তুমি এরকম বেহায়াপনা করে চলছো, এই কারণেই তো আমি যেটা থাকার কথা ওটা পাইনি। তো সেই কথার পর রাগ করছে। ওই একই কাহিনী, ওই ওই কাহিনী বারবার হইতেছে। এই জন্য আমি আমার ভিতর থেকে একটা ইয়ে হয়ে গেছিলো। তো লাস্টে যেবার ও চলে যায়, সেইবার কাহিনী হয়েছিল আমার ছেলে আমার গেঞ্জিতে পায়খানা করছিল। আপনি ওনার সঙ্গে সংসার করেছেন কতদিন? সংসার করছি 5 বছর। এরপর কি ডিভোর্স হয়ে গেছে আপনাদের? না, ডিভোর্স হয়েছিল না। এর সাথে মোটামুটি 10 বছর এমনি 10 মাসের মতো আলাদা ছিলাম। 5 বছর সংসার করার পর 10 মাস আলাদা হ্যাঁ, ছিল। 10 মাস আলাদা ছিলাম। তারপরে ডিভোর্স হয়? তারপরে ডিভোর্স হয় না, তারপরে আমি আরেকটা বিয়ে করি। ও যখন আসে না তখন আমি আরেকটা বিয়ে করি। প্রথম ওয়াইফকে না জানিয়ে? জি জি, না জানি। যাকে বিয়ে করেছিলেন তাকে কি জানিয়েছিলেন না যে না, আপনার আগে তাকেও জানাইনি। না। কিভাবে হলো বিয়েটা আপনার? বিয়েটা গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম প্রথম দিন, ওই দিন চাকরি নিলাম প্রথম। তো ওই মেয়েটার সামনে আরেকটা অপারেটর ছিল। ওই অপারেটরকে বলতেছি যে ভাই আমার এরকম সমস্যা, আমি নতুন আসছি, আমি তো এর আগে চাকরি করিনি কখনো, তো আপনি একটু স্যাক্রিফাইস করে একটু শিখান। তো এই কথাগুলো ওই মেয়েটা শুনছে। শোনার পরে আমাকে বলতেছে আপনার যদি চাকরি এখানে না হয় আপনার নাম্বারটা দিয়ে যান, আমি অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবনি। তো আমার নাম্বারটাকে দিলাম। দেওয়ার পর সে আমার সাথে ওই ফোনে কথা বলতো, ফোনে টাকা পয়সা পাঠাইতো, আবার বিভিন্ন সময় টাকা পয়সা দিত। তখন রিলেশন নাই, কিন্তু এমনি টাকা পয়সা দিত আর কি। তো এক সময় মানে কিভাবে মানে হয়ে গেল, মানে দুজনের রিলেশন। এমনি কারো পক্ষ থেকে কোনো কথা না যে আমার ভালো লাগে, তোমাকে ভালো লাগে, এ ধরনের কোনো কথা না। তো ওর সাথে আমি আবার ওই প্রথমে দিয়ে আমার বলছিল যে আপনি কি বিয়ে করছেন, প্রথম দিন আমি কথাটা না করছিলাম যে না আমি বিয়ে করিনি। তো সে ওই কথার পর সে নাম্বার চাওয়ার পর ওই যে নাম্বার নিয়ে কথাবার্তা হইতে 1.5 মাসের মতো, 1.5 মাসের সময় আমাকে বলে চলো আমরা তাহলে অন্য জায়গায় যে বিয়ে করি। তো আমারও তখন বউ ছিল না, আমি চিন্তা করলাম ঠিক আছে চলো। তো ওই এলাকার সাইডে আমরা অন্য এলাকায় যাওয়ার পরে বিয়ে করি। তো বিয়ের দিন রাত্রে ও আমাকে বলতেছে যে আমার আর একটা বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, তোমার জানাইনি কথা। বিয়ের দিন রাতে বলছে? জি, বিয়ের দিন রাত্রে। তো জানার পরে আমিও মাইনে নিয়েছি যে আমি বিয়ে করছিলাম, ও বিয়ে হয়েছিল, যাক স্বাভাবিক। আপনি আপনারটা জানান নাই? না, আমারটা তো তখনও জানাইনি। আমারটা জানছে 2 দিন পরে। 2 দিন পরে মানে ওই আমার আগের ওয়াইফ আসছিল। আসার পরে আমাকে ফোন দিছে আরেকজন যে তোর বউ আসছে। তো গেলাম, যাওয়ার পরে তার সাথে দেখা সাক্ষাৎ করলাম, অনেক কান্নাকাটি করলো। তারপরে আইসা পড়ছি। এরপরে আমার যেখানে রুম নিয়েছিলাম ওইখানে আরেকটা লোক জানতো, ও বলার পরে আমারে বলতেছে এই কথা। আর আমার ঘরের যে জিনিসপত্র ছিল ওই জিনিসপত্রগুলো যে বাসায় নিয়েছিলাম, ওই জিনিসপত্রের ভিতরে কিছু মেয়ে মানুষের জিনিস ছিল, যেটা দেখেও বুঝতে পারছে যে মনে হয় আগে বিবাহিত ছিল। পরে আমার জিজ্ঞেস করার পর আমি বললাম হ্যাঁ আমার 2টা ছেলে আছে, তোমাকে জানাইনি। তো এই কথার পর সে একটা মানে কেমন অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে মুখ দিয়ে লালার সাথে রক্ত এগুলো আসতো। তো আমি সেদিন ভয় পাইছিলাম প্রথম দিন। তারপরে দেখি না নিয়মিতই একটু সাধারণ এরকম হইলেই অজ্ঞান হয়ে পড়ে যায়, মুখ দিয়ে। সেকেন্ড ওয়াইফের? হ্যাঁ, সেকেন্ড ওয়াইফের। তো আমি এক সময় বুঝতে পারলাম না এটা অরিজিনাল না, আসলে এটা ফেক, এটা ইচ্ছা করে। জি, ইচ্ছা করে। তো আমি পরে একদিন সরাসরি বললাম যে এগুলো তো তোমার অরিজিনাল না, এটা তুমি ইচ্ছা করে করো, কারণ এই কথার পর মুখ দিয়ে রক্ত আসার তো কোনো কথা না। তো পরে ও বুঝতে পারে যে আমি ধরে ফেলেছি। তখন আর পরবর্তীতে ওইটা আর পাইনি কখনো, ওইগুলো আর কখনো পাইনি। কিন্তু মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। যেরকম একদিন শবে বরাতের রাত্রে নামাজ পড়তে গেছি আমি, নামাজ পড়ে আসার পরে দরজা নক করতেছি, খুলতেছে না। তো আমি চিন্তা করলাম যে ও হয়তো নামাজ পড়তেছে, ওরে বলে গেছি নামাজ পড়তে, ও হয়তো নামাজ পড়তেছে, তো দরজা খুলতে একটু দেরি হবে। তো খুলতেছে না, 20 মিনিট এভাবে অপেক্ষা রয়েছি। 20 মিনিট পরে আমার মনে হলো না, ও মনে হয় ঘুমাইছে। তো দরজাটা ধাক্কা দিয়েছি নিচ দিয়া, উপর দিয়ে সিট কেটেছিল, নিচ দিয়ে ফাঁকা হওয়ার পরে দেখি না ঘরে ঘুমাইতেছে। পরে জোরে লাথি দিছি দরজা লাথি দেওয়ার পরে ওয়াইসা খুলছে। খোলার পরে ওরা জিজ্ঞেস করলাম যে এত দেরি হলো দরজা খুলতে। ও বলতেছে যে সালাম ফিরাবো না, সালাম না ফিরে গিয়ে এসে দরজা খুলবো। তো আমি তো তখন স্বচক্ষে দেখছি যে ও ঘুমাইতেছে। আমি বললাম যে মিথ্যা কথা বলো কেন, তুমি যদি বলতে আমার ঘুম ধরছিল ঘুমাইছে, এটা কি
বেশি কিছু হয়ে যায়, তো তুমি সত্য কথা রাইখা তুমি সবসময় মিথ্যা কথা বলো, কারণ কি? তো সে স্বীকার করলো না। পরবর্তীতে 1 মাস পরে সেটা স্বীকার করছে। আপনি ওনাকে তখন ততদিনে জানিয়েছেন যে আপনার প্রথম স্ত্রী আছে? হ্যাঁ, 2 দিন পরে জানছে। এটা তো ওনার সমস্যা নাই ওনার? না না, শুধু আপনার সমস্যা নাই। দুজনেরই এরকম ইয়ে না, ছিল? আর প্রথম স্ত্রীর সাথে তখন থেকে আমার সম্পর্ক মানে আলাদা। এরপরে কি আপনি বিয়ে শাদী আর করেছেন নাকি? না, এরপরে বিয়ে সাথে আর করি নাই। আপনার ওয়াইফ ওনার সঙ্গে আছে, দ্বিতীয় স্ত্রী? না না, আমার সাথে নাই। কোথায় গেছে? ও তখন ওইখান থেকে চলে আসলো। ওইখানে ওই রকম করতো। তারপরে ওইখান থেকে একবার আরেকটা বিষয় নিয়ে সে মানে ঝামেলা পাকাইছিল। এটা নিয়ে বকাবকি করার পরে চলে আসে, চলে অন্য এলাকায় আসে। তখন আমি প্রথমে রাগ হয়েছিলাম, তারপরে আমিও আসি মোটামুটি 15 দিন পরে। আসার পরে এখানে আবার 3-4 বছর হলো ভালোই আছি। এমনি ওর চাল চলন দেখে কোনো কিছু সন্দেহজনক না, কিন্তু প্রতি মাসে 2বার 1বার আমার কাছে বলতো যে আমার স্বাস্থ্যবিনে বাসায় যাব, তুমি কি বলো? আমি যাইতে দিতাম, নিষেধ করতাম না। আর স্বাস্থ্যবিনে বাসায় যায় নিয়ে আসতো, কাপড় চোপড় নিয়ে আসতো, গোশ রান্না করে নিয়ে আসতো, ফল ফ্রুটস নিয়ে আসতো। তো আমি মনে করতাম চাচা বড় লোক। আমার কাছে বলতো ওর চাচা বড় লোক, অনেক ভালো চাকরি করে। তো এই জন্য আমি নিষেধ করতাম না কখনো, আর আমি বিশ্বাস করতাম প্রচুর। তো চলতে আছে এরকম। সেদিন আমি গেছিলাম ময়মনসিংহ ওকে রেখে। ও বললো ঠিক আছে, তুমি ময়মনসিংহ যাও, আমি আমার চাচার বাসায় যাবো না। তো আমি ময়মনসিংহ গেছি, ও চাচার বাসাতে ঘুরে আসছে। আমি জানি না কোথায় গেছিলো, কী করছিল। তো লাস্ট অক্টোবর মাসে আমার কাছে বলে ওর চাচাতো ভাইয়ের বিয়ে। আগস্টের 25 তারিখে আমার ছেলে, মানে আগের পক্ষের ছেলেটাকে নিয়ে আসি 7 বছর পরে। নিয়ে আসার পরে ও ছেলেটা নিয়ে আসার পর থেকে ও কেমন জানি করতো, মানে একটা সংসারে একটা ঝামেলা সৃষ্টি করে রাখতো সবসময়। তো যাই হোক, আমি একদিন রাগ হয়ে যাই। আমি বলছি দেখো, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, কিন্তু এরকম করো না সংসারের ভিতরে। তো ও আমাকে অক্টোবর মাসে আমার বলতেছে আমি 7 তারিখ থেকে অ্যাবসেন্ট করব, আমি আমার স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, ওর বিয়ে খাওয়া শেষে আমরা কক্সবাজার যাবো বেড়াইতে। আমি বললাম ঠিক আছে, সংসারে তো অশান্তি আছে, যদি বেড়াইতে আসলে মন ভালো হয় তো যাক। আমি তারে অনুমতি দিলাম। তো 6 তারিখ বেতন দিল ওই মাসে। 7 তারিখ ও ডিউটি করলো। 8 তারিখ সকালে আমার বলতেছে আমি আজকে যাবো। আমি বলি ঠিক আছে যাইও, তো আমি দুপুরে আসি, দুপুরে যাইও তুমি, দুপুরে আমি তোমাকে রিক্সায় তুলে দেবো। ও করলো কি, সকালে চলে গেছে। আমি ও অফিসে বের হয়েছি, ও একটু পরে কাপড় চোপড় গোছগাছ করে সকালেই বের হয়ে চলে গেছে। তো আমি ছেলেকে ফোন দিছি 9টা-12-তে। তো বললাম তোমার আম্মু কী করতেছে? তো ছেলে বলে আম্মু তো চলে গেছে। আমি বললাম কি বলো, আমি না দুপুরে যাইতে বললাম। পরে আমি ওরা ফোন দিলাম, ও কইতেছে আপনার কাছ থেকে আমি সারা জীবনের মতো চলে আসছি। তো আমি বললাম কাজটা ঠিক করলো না, আমার বইলে যেতেও পারতা। তো আমি বাসায় গেলাম, যাওয়ার পরে 10 দিনের মতো আর যোগাযোগ করিনি। 10 দিন পরে দেখি আসেই না। পরে যোগাযোগ করলাম, ফোন দিলাম আসতে, আমারে একবারে উচ্চতম খারাপ ভাষায় বকাবকি করলো, যা মানুষের সামনে বলা যায় না। তো বকাবকির পর যাই হোক, আমি আর কিছু মনে করি না। ও যাওয়ার সময় ও 2 ভরি গহনা ছিল, আর আমার ঘরে 6,000 টাকা ছিল, ও 1,000 টাকা নিয়ে গেছে। আর ওর সমস্ত কাপড় ছিল সব নিয়ে গেছে। মোটামুটি কাপড় যা ছিল একজন মানুষের বোঝা আর কি, একটা মানুষ বোঝাই করে নিতে হবে, ওইগুলো নিয়ে গেছে। তারপরে 1 মাস চলে গেছে। 1 মাস পরে এই 7 বছর আমার সাথে সংসার করাকালীন ও প্রথমে আমার কাছে পরিচয় দিয়েছিল ওর মা মারা গেছে ওর জন্মের সময়। আর ওর ভাই আর বাপ বিয়ের 1.5 বছর পরে, মানে 17 সালে ওর ভাই আর বাপ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো এগুলো আমি শুনছি, আমি যাইনি ওর বাড়িতে, কখনো নিয়ে নেই আমারে। এই বিয়েটাই শেষ, এখন ঝুলন্ত অবস্থায় আছে? হ্যাঁ, ঝুলন্ত অবস্থা। সেকেন্ড জনকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ওকে, তো গল্পটা আপনি কেন বলতে চাইলেন রেডিওতে? আসলে গল্পটা বলার উদ্দেশ্য এই যে এই মেয়ের, আমি মূল কাহিনী মানে এটুকু বললাম, আরও বলার বাকি আছে। তো আর আমার কিছু ভুল ছিল, যেরকম এই মেয়েটাকে বিয়ে করাটা আসলে আমার পক্ষে ভুল এই কারণেই, আমি কোনো কিছুই জাস্টিফাই ছাড়া বিয়ে করছিলাম। ট্রু। কোনো কিছু জাস্টিফাই করিনি। আর প্রথম মেয়েটাকেও, শুধু আপনি না, সেও ভুল করেছে। হ্যাঁ। তো আর ওর বাবা মা কেউ মারা যায় নাই, আমাকে মানে সব মিথ্যা কথা বলতো, বাপ মা মারা গেছে এগুলো। পরে আমি নভেম্বর মাসে ওর বাড়িতে ফোন দেওয়ার পরে জানতে পারি। আর এছাড়াও 7 বছরে মানে একাধিক পরপুরুষের সাথে পরক্রিয়া করতো।
ওহো, এটা এটা পরে ধরা পড়েছে। এটা ফেব্রুয়ারি মাসে, অক্টোবর মাসে চলে যাওয়ার পরে 2 মাস থেকে আসছে গাজীপুরে। ওইখানে এক ছেলের কাছে ছেলে যাওয়া আসা করতো। আপনি এখন এই গল্পটা কেন বললেন রেডিওতে? আমাকে জাস্ট সংক্ষিপ্ত করে বলেন তো, এরকম একটা গল্প, আপনার পরিবার জীবনের, ব্যক্তি জীবনের গল্প। এটা এই কারণেই বলতে আসছি যে যেন আমার মতো ভুল কেউ না করে, অন্ধবিশ্বাস যাতে না হ্যাঁ করে। অন্ধবিশ্বাস যাতে না করে। আর এই ধরনের নারী যার কিছু চিহ্ন বোঝা যায়, আর এই চিহ্নগুলো আমি প্রকাশ করতে চাইছি। না, আপনি চিহ্নগুলো বলবেন না, কারণ এই চিহ্নগুলো বললে এগুলো মিস ইন্টারপ্রেট হতে পারে। আপনি যেভাবে বলছেন সেটা বৈজ্ঞানিক সত্য নাও হতে পারে। এই চিহ্নগুলোর সাথে যদি অনেকে তার নিজের ভালো সম্পর্ক আছে এরকম গার্লফ্রেন্ডের বা স্ত্রীর চিহ্নগুলো মিলান, তাহলে তার দেখা যেতে পারে যে মিলে গেলে হয়তো একটা ভালো সম্পর্কের মধ্যে খারাপ সন্দেহ ঢুকে যাবে। সুতরাং এগুলো বলা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গাতেই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক, যে বৈবাহিক সম্পর্ক একটা সারা জীবনের সম্পর্ক, এটা জেনে শুনে বুঝে করা উচিত। শুধুমাত্র মোহমায়ার বশে অবশ্যই বিয়ের মতো সম্পর্কে যাওয়া উচিত না।